আসসালামু আলাইকুম সবাইকে। অপবাদের আড়ালে প্রেম গল্পের 23 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। তুমি তুমি এখানে কেন? ওই লোকটা তোমাকেও ইউজ করেছে, রাইট? খবরদার অদিতি, তুমি ধ্রুবকে ভালোবেসেছো। আমার পরিবার তোমার কাছে কিচ্ছু না। তুমি শুধু আমার কথা শুনবে, অন্য কারো না। কেউ তোমাকে উস্কে দিলে আই সোয়ার আমি তাকে খুন করে ফেলবো। অদিতি কিছুটা হতভম্ব হলেও নিজেকে সামলিয়ে নিয়ে কম্পিত গলায় বলল, ধ্রুব ঠান্ডা হন, কি হয়েছে আপনার? কে উস্কাবে আমায়? ধ্রুব থেমে গেল। অদিতির ভয়ার্ত মুখের দিকে চেয়ে ওর অপরাধবোধ হলো হঠাৎ। দ্রুত ওকে ছেড়ে দিয়ে সরে গিয়ে দু হাতে মুখ চেপে ধরে জোরে সোরে শ্বাস ফেলতে লাগলো। অদিতি সব দেখতে থাকে, তারপরও অনেকটা সাহস নিয়ে হাসার চেষ্টা করে বলল, আপনার রাগ দেখুন আকাশেরও সহ্য হয়নি, তাই কেঁদে ফেলেছে। ধ্রুব মুখ থেকে হাত সরালো, অদিতির দিকে চেয়ে রইল। মিনিট কয়েক কেটে গেল। ধ্রুব এখন নিজের কপালে হাত দিয়ে চেপে ধরেছে। অদিতি ধীরে ধীরে এগিয়ে এসে তার মুখ চেপে ধরে রাখা হাতটা ধরলো। আলতো করে ধ্রুবর হাতটা মুখ থেকে সরিয়ে নিয়ে মৃদু গলায় বলল, আপনি আমার প্রেমিক ধ্রুব, ব্যাস এটুকুই আমি জানি। আমাকে আর বাদবাকি কে কি বললো আমি জানি না, আর জানতেও চাইনি কোনোদিন। ধ্রুব তাকিয়ে রইল অদিতির গুলগাল মুখের দিকে। ধ্রুবর প্রতি অদিতির আকর্ষণ ধ্রুবকে আবারও মুগ্ধ করলো। ধ্রুবর তার রাগ হতাশা যেন ধুয়ে যেতে লাগলো বৃষ্টির জলে। অদিতির চোখে ভরসা ভালোবাসা, যা ধ্রুব এতদিন খুঁজে ফিরেছে। বৃষ্টির শব্দ আরো তীব্র হয়ে উঠল। দুজনেই দাঁড়িয়ে রইল নদীর পাড়ে, যেন এই মুহূর্তটুকু থমকে গেছে। আকাশের গর্জন পুরো পরিবেশ যেন কেঁপে উঠছে। হঠাৎ এক বিকট বাজ পড়তেই অদিতি আচমকা ভয়ে ধ্রুবর পিঠ খামচে ধরে ওকে জড়িয়ে ধরে ফেললো। অদিতি ধ্রুবর বুকে মুখ গুজে চোখ মুখ শক্ত করে রেখেছে। ধ্রুব এমন ব্যবহারে থমকে গেল, এক মুহূর্তের জন্য সবকিছু স্তব্ধ হয়ে গেল যেন। ধ্রুবর মাথাটা নামিয়ে অদিতির মুখের দিকে তাকালো। বৃষ্টির জল বেয়ে নামছে অদিতির মুখের কোণে। ওর মুখে ভয়ের রেখা স্পষ্ট। ধ্রুব আবারও আকাশের দিকে তাকালো। আকাশ চিরে বিদ্যুৎ নেমে আসছে। আর বৃষ্টির ধারা যেন আজ থামার নামই নিচ্ছে না, যেন সুযোগ করে নিচ্ছে দুজন যেন আরো আরো কাছে আসতে পারে। যতটা কাছে আসলে আর ফিরে যাওয়া যায় না। ধ্রুবর ভেতরে এক নিষিদ্ধ ঝড় বইছে। এই পরিবেশ মুহূর্ত সবকিছু ভেতরে ভেতরে সুপ্ত ইচ্ছেগুলোকে উস্কে দিচ্ছে। কিছু নিষিদ্ধ অনুভূতি তাকে গ্রাস করতে চাইছে। ধ্রুব ধীরে ধীরে অদিতির পিঠে হাত রাখলো, তারপর শক্ত করে তাকে নিজের দিকে টেনে নিল। ভিজে কাপড়ের ভেতর দিয়ে তাদের শরীরের উষ্ণতা ছড়িয়ে পড়েছে। একে অপরকে জড়িয়ে ধরে রইল অনেকক্ষণ। ধ্রুব কিছু সময় পর ধীরে ধীরে অদিতির ঘাড়ের উপর ঝুঁকলো। তার ভেজা চুল সরিয়ে ঘাড়ে নরম আলতো করে একটি চুমু খেতেই অদিতি চমকে উঠে ধ্রুবকে ছেড়ে দু পা পিছিয়ে গেল। ধ্রুব দাঁড়িয়ে রইল, তার চোখের কোণে এক অদ্ভুত নেশা খেলা করছে। অদিতি নিঃশব্দে ধ্রুবর দিকে তাকিয়ে আছে, তার চোখে আতঙ্ক, বিভ্রান্তি। ভয়ে ওর ঘাটটা এক হাতে চেপে ধরে মুখ অন্য পাশে ঘুরিয়ে ফেলে অস্থির শ্বাস ফেলতে লাগলো। ধ্রুব এসব দেখে না, ওর কাছে মনে হচ্ছে হয়তো বা অদিতি লজ্জা পাচ্ছে। ও ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। অদিতির কোমর আলতো করে ধরে ওকে আবারও নিজের কাছে টেনে আনলো। অদিতির ঠোঁট কাঁপছে, বুক ধরপড় করছে। এই মুহূর্তে তার মনে হচ্ছে কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। ধ্রুব অদিতির ভেজা ঠোঁটের দিকে একবার চেয়ে দেখলো, কি নেশা লেগে আছে ওই কোমল ঠোঁটে। ধ্রুবকে আচ্ছন্ন করে দিচ্ছে যেন। ধ্রুব এবার অদিতির চোখের দিকে তাকিয়ে ঝুঁকে ফিসফিস করে বলল, আই ক্যান রেসিস্ট মাই সেলফ অদিতি, আই ক্যান কিস ইউ, জাস্ট একবার। অদিতির সারা গায়ে আবার এক কথাটাই জমে গেল। তার মুখ শুকিয়ে গেছে, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। ধ্রুব অদিতির নীরবতাকে আবারও লজ্জা ওর সম্মতি ভেবে ভুল করে বসলো। ধীরে ধীরে ধ্রুব এগিয়ে আসছে অদিতির তীর করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে। অদিতি চোখ খিচে ধ্রুবর শার্টের বুক পকেটের অংশ শক্ত করে নিজের মুষ্টি চেপে রেখেছে। তাকে আটকাতে চাইছে, কিন্তু তার হাতে যেন আর এক ফোঁটা শক্তি বেঁচে নেই। ঠিক তখন তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই করছে। আবেশে ধ্রুব নাস্তানাবুদ। ঠিক তখনই অদিতি আচমকা ধ্রুবকে শক্ত করে ধাক্কা দিল। ধ্রুব চোখ খুলে কয়েক কদম পিছিয়ে গেল, হতভম্ব হয়ে তাকালো অদিতির দিকে। অদিতির চোখে রাগ, এই প্রথম ধ্রুবকে ওর অসহ্য লাগছে। অদিতির চোখে জল টলমল করছিল। ও ধ্রুবর হতভম্ব চোখ দুটোর দিকে চেয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কোনো শহরে মেয়ে নই, এসব স্পর্শ কি কিস আমার কাছে এসব আশা করবেন না। আপনার কাছে আমাকে ব্যাকডেটেড লাগতে পারে, মনে হতে পারে আমি কোনো গাইয়া মেয়ে, কিন্তু কিন্তু ধ্রুব আমি অনেক ভীত এই ব্যাপারে। আমি আমি সরি। অদিতির গলা কাঁপছে। ও দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। ধ্রুব দাঁড়িয়ে আছে, ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না এসব কি হচ্ছিল। অদিতির ইচ্ছার বিরুদ্ধে। শিট। মনে মনে ধ্রুবর অপরাধবোধ হলেও মস্তিষ্কে যেন চেপে ধরেছে অদিতি তাকে ধাক্কা দিয়েছে, ওকে অপমান করেছে। অদিতি কেন শুরুতে মানা করেনি, কেন চুপ ছিল? তাহলে ধ্রুব এতদূর নিশ্চয়ই আগাতো না। অদিতি চুপ থাকাতে ধ্রুবর সম্মতি ভেবেছে, এটাতে ধ্রুবর দোষ কোথায়? রিলেশনশিপে তো এসব নর্মাল। আর ধ্রুব হঠাৎ থামলো। দোষ কি অদিতির? হয়তো বা ওই তো এগিয়েছে। ধ্রুব থামলো, চোখ বুজে অন্য পাশে ঘুরে গেল। মনে মনে কঠোর সিদ্ধান্ত নিল, আজ থেকে অদিতিকে ছুবে না, এক ফোঁটাও না।
দুপুর পেরিয়ে বিকেল হয়েছে, পাশেই কোনো মসজিদে আসরের আজান হচ্ছিল। বৃষ্টি কমেছে সেই কখন, আকাশ তখনও মেঘলা। অদিতি ভেজা গায়ে কোনো রকম শাল পিছিয়ে ছোট ছোট পা ফেলে হোস্টেলের করিডোর থেকে রুমের দরজার সামনে দাঁড়িয়ে জুড়ে এক নিঃশ্বাস ফেললো। গায়ে ভেজা জামা, লম্বা কোমর ছড়ানো চুল কয়েকটা কপালের কাছে লেপটে গেছে, অথচ চোখ দুটো যেন বৃষ্টির চেয়েও ভারী অস্থির। দরজা ঠেলে ভেতরে ঢুকলো অদিতি। ঘরটা অন্ধকার, রুমে তানিয়া নেই। অদিতি ভেজা গায়ে রুমে ঢুকে দরজায় সিট কিনে দিল। তারপর দৌড়ে জানালার সামনে দাঁড়িয়ে বাইরে তাকাতেই দেখলো ধ্রুব বাইকের সিটে বসে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে। সাদা শার্টটা ভিজে চুপচুপে হয়ে আছে, কয়েকবার হাঁচিও দিচ্ছে। অদিতি তাকিয়ে রইল। হঠাৎ ধ্রুব সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে উপরের দিকে তাকালো। অদিতি ওকে তাকাতে দেখে সেই মুহূর্তে সরে গেল জানালার আড়ালে। ধ্রুব এলোমেলো পর্দায় নাড়াচাড়া দেখে যা বুঝার বুঝে গেল। ও আর তাকালো না একবারের জন্য। একটা ম্লান হাসি দিয়ে সিগারেট ফেলে বাইক স্টার্ট দিল। বাইকের আওয়াজ শুনে অদিতি দীর্ঘশ্বাস ফেলে জানালার পর্দা টেনে দিল। ধ্রুব রেগে আছে এখনো, কিন্তু অদিতির এখানে দুষ্টা কি? ধ্রুব কেন বুঝতে চাইছে না ওকে? মন খারাপ করে অদিতি পেছনে ফিরতে দেখে তানিয়া গামছা তুলে পেঁচিয়ে সামনেই দাঁড়িয়ে। ভেজা গায়ে অদিতিকে সন্দেহের দৃষ্টিতে দেখে তানিয়া জিজ্ঞেস করলো, কই ছিলি তুই? আর ভিজে গেছিস কেন? তোর কাছে না ছাতা থাকে সব সময়? অদিতি নজর লুকিয়ে দ্রুত শুকনো কাপড় ড্রয়ার থেকে নিতে নিতে বলল, বা বাইরে যাওয়া লেগেছে, ছাতা হারিয়ে গেছে। তানিয়া হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল। পুরো রুমটা দেখে বলল, তুই রুমের কি অবস্থা করেছিস? এখন গোসল করে আমার সব মুছতে হবে। অদিতি শুকনো জামা কাপড় হাতে নিয়ে বলল, আমার ঠান্ডা লাগছে ভীষণ, ফ্যান চালিয়ে দাও, গোসল করে এসে মুছে দিচ্ছি। অদিতি মাথা নিচু করে শুকনো জামা নিয়ে বাথরুমে ঢুকে গেল। গরম পানির স্পর্শে কিছুটা স্বস্তি পেলেও বুকের ভেতর সেই অস্থিরতা কমলো না। ও অনেকক্ষণ পর জামা বদলে বেরিয়ে দেখে তানিয়া ফ্যান চালিয়ে ঘর মুছছে। অদিতি তানিয়ার হাত থেকে ঘর মোছার লাঠি নিয়ে নিজে মোছা শুরু করলো। তানিয়া চুল থেকে গামছা খুলে সেটা মেলে দিয়ে বিছানায় এসে বসলো। ব্যস্ত অদিতির দিকে চেয়ে হাসি মুখে বলল, ধ্রুব ভাইয়ের সাথে ছিলি? অদিতি ঘর মুছতে মুছতে একটু ইতস্তত করে বলল, হুম। তানিয়ার কাছে অদিতিকে ঠিক লাগছে না। ও চোখ ছোট করে প্রশ্ন করলো, সব ঠিক আছে তোমাদের মধ্যে? তোকে এমন শুকনো লাগছে কেন? অদিতির ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। কি বলবে সে? ধ্রুব বয়ফ্রেন্ড হিসেবে ভীষণ রাগী জেদি। ছোট মোটো অদিতির দ্বারা তাকে সামলানো যাচ্ছে না আজকাল। আর দুপুরে ধ্রুব সেই রাগী চেহারা, কর্কশ কণ্ঠ আর চোখের সেই কঠিন দৃষ্টি যেন এখনো তার সামনে ভাসছে। ধ্রুব এমন কেন? এতটা রাগী কেন হতে গেল? অদিতি বুঝতে পারছে না আদৌ ধ্রুবর সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা। কিন্তু অদিতি তো বোকা, মনটা তো আজ পুরোটাই দিয়ে বসেছে ওই রাগী জেদি ধ্রুবকেই। ফ্যান অফ করে দিয়ে অদিতি বিছানায় বসলো। ছোট করে একটা শ্বাস ফেলে ফোনটা হাতে নিয়ে নিল। ধ্রুবর এখন অব্দি কোনো মেসেজ কল আসেনি। অদিতি মনটা খারাপ করে ফোন রেখে দিল। কিছুক্ষণের মধ্যে হঠাৎ ফোন বেজে উঠলো। বাড়ি থেকে কল এসেছে। কল ধরতে অপাশ থেকে ফাহিমা বেগম বললেন, কি রে, তোকে কল দিচ্ছি সেই দুপুর থেকে, তুই ধরলি না কেন? অদিতি থামলো। কি জবাব দেবে ও? কখনোই মিথ্যা না বলা অদিতি এবার মিথ্যাটাই শোনালো তার মাকে। তারপর বলল, বাইরে ছিলাম মা, ভার্সিটিতে কাজ ছিল। ফাহিমা বললেন, ওহ ভালো আছিস তো? অদিতি ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ তোমরা? ফাহিমা কিছু বলার আগেই পাশ থেকে ইফাস ফোনটা কেড়ে নিল তার থেকে। শুরুতেই ভালো মন্দের ধার ধারলো। বলে বসলো, এই আপু জানিস আজ গ্রামে বিচার বসেছিল। ওই যে রুমা আপা আছে না, করিম চাচার মেয়ে, তাকে শাহেদ ভাইয়ের সাথে পাকড়াও করেছে। ফাহিমা বাকি কথা আর বলতে না দিয়ে তৎক্ষণাৎ ইফাসকে থামিয়ে ওর থেকে ফোনটা কেড়ে নিলেন। থমকে উঠলেন ছেলেকে ফোনের মধ্যেই। একটা চোট দেবো। এই ছেলে, তোর বয়স কত? এসব কথার কি বুঝিস তুই? সবসময় পাকনামি, তোর আব্বারে বলবো। ইফাস হইতে চলে গেছে, অথচ এই কথাগুলো আবার অদিতির কানে আসলো। ভয়ে আগের নেই অদিতির গলাটা যেন চেপে ধরলো। বর্তমান সুখের আশা অদিতি যে সবচেয়ে বড় ভুল করে বসে আছে। গলার স্বরটা এলোমেলো হয়ে গেল ওর। জিজ্ঞেস করলো, ওরা শাহেদ ভাইয়ের করিম চাচাদের সাথে জমি নিয়ে আগে থেকেই ঝামেলা ছিল, তাহলে এসব? ফাহিমা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, কি ঝামেলা? ছেলে মেয়ে তো ওরা আগে থেকে লুকিয়ে বিয়ে করে ফেলেছে। আজ তোর বাবা বিচারে ওদের আবার সবার সামনে বিয়ে দিয়েছে। অদিতির কণ্ঠ ক্ষীণ হয়ে এলো। তারপর বলল, আর এক ঘরে? ফাহিমা জবাব দিলেন, না রে, এক ঘরে করেনি, বিয়ে তো করেই ফেলেছে। এখন আর কি বিচার করবেন? তাই তো তোর বাবা শাহেদকে চাকরি নিতে বলল, বিয়ে দিয়ে আলাদা থাকতে বলেছেন। গ্রামেই আছে ওরা। তারপর অদিতি আর কিছুই শুনতে পারলো না। পুরোনো ভয়গুলো আবারও জেঁকে ধরেছিল ওকে। ফাহিমা নিজের মতো করে অনেকক্ষণ কথা বলে তারপর ফোন কাটলেন। ফোন কেটে যাওয়ার পর অদিতি বিছানায় বসে রইল। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ধ্রুব অদিতির সম্পর্কে এই টানাপোড়েনের শেষ কোথায়? অদিতি কি কখনো লুকিয়ে লুকিয়ে ধ্রুবকে বিয়ে করার মতো সাহস আদৌ কোনোদিন করতে পারবে? এই সম্পর্কের ভবিষ্যৎ কি আদৌ আছে? জানালার বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। অদিতির চোখে আবারও পানি জমতেই দুহাতে অদিতির চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলো। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর এসব ভেবে কি হবে? বাকি যা হবার দেখা যাবে। অদিতি মলিন হেসে জানালার দিকে তাকালো। জানালার কাছে এখনো টপ টপ করে জমে থাকা জল ফোঁটাগুলো গলে গলে নামছে। হঠাৎ ওর মনে হলো ধ্রুব এখন
এখন কি করছে, ও কি সুস্থ আছে? এমন রাগ নিয়ে বেরিয়ে গেছে, তার উপর ভিজেছে বৃষ্টিতে। ধ্রুব এমনিতেই ঠান্ডা লাগলে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে শুনেছে অদিতি। আসার পর রেগে কল করেনি, মেসেজ করেনি, এত রাগ এই ছেলের। অদিতি না চাইতেও হার মানলো, কল লাগালো ধ্রুবর নাম্বারে। ওপাশ থেকে একজন মধ্যবয়স্ক লোক কলটা ধরলেন, তারপর বললেন আসসালামু আলাইকুম। কে? অদিতি কিছুটা থামলো, কে কল ধরেছে বোঝার চেষ্টা করলো, তারপরও জবাব দিল ওয়ালাইকুম আসসালাম, এটা ধ্রুবর নাম্বার। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে কথা বলাবার আগেই বলল, জি ধ্রুব স্যারের নাম্বার এটা, আমি হারুন, ধ্রুব স্যারের বাসায় কাজ করি, আপনি কেরা? অদিতি কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল ফ্রেন্ড। হারুন চিন্তিত গলায় বললেন, ও ফ্রেন্ড, আপা স্যার খুব জ্বরে ভুগছেন, শুয়ে কাতরাচ্ছেন, আমি জলপট্টি দিয়ে দিচ্ছি তারে, বড় স্যার বিদেশে, বাড়িতে কেউ নাই, আপনারা কেউ এসে দেখা যান উনারে। অদিতি মুহূর্তে বেকুল হয়ে গেল, হবে না জ্বর? গতকাল এত বড় অ্যাক্সিডেন্ট করে 2 দিন যায়নি, আজ আবার ঝুম বৃষ্টিতে ভেজা। অদিতি চিন্তায় বলল, জ্বর? কখন থেকে জ্বর? হারুন বলল, বাইরে থেকে আসার পর থেকেই মুখটা লাল হয়ে গেছে, কয়েকবার বমিও করেছেন। অদিতি চিন্তায় শেষ হয়ে যাচ্ছে যেন, উঠে দাঁড়িয়ে গেল বিছানা থেকে, জিজ্ঞেস করলো, চাচা সে কি কিছু খেয়েছিল, কোনো মেডিসিন? হারুন বিরস কণ্ঠে বলল, না আপা কিছুই খাই নাই, বড় স্যার তো এখন কাতারে, আমি এসব বুঝি না, কি ওষুধ খাওয়ামু? অদিতি শুনে গেল, কি করবে এখন? অদিতি বলল, ধ্রুবর বাকি ফ্রেন্ডের খবর দিয়েছেন? হারুন জবাবে হতাশার শ্বাস ফেলে বলল, বলছিলাম আমি, স্যার তো ডাইরেক্ট মানা করে দিয়েছেন, আপনাদের বন্ধুকে কিছু হয়েছে আপা? অদিতির কণ্ঠ শুকিয়ে গেল, ও ছোট করে বলল, আপনি ওনার পাশে বসুন চাচা, আমি আসছি। অদিতি আর এক মুহূর্ত দেরি করলো না, হাত পা কাঁপছে ওর। ও ঘরে ছোট ইলেকট্রিক চুলা দিয়ে পাত্রে চাল ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিল। খিচুড়ি রান্না শেষ হতে একটা ছোট টিফিন ক্যারিয়ারে সেসব পড়লো। ড্রয়ার থেকে একটা বড় শাল গায়ে জড়িয়ে নিয়ে তানিয়াকে বলে দ্রুত বেরিয়ে এলো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে একটা লাইক দিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।